আজকে আমরা শুরু করব ফ্রান্সিস বেকনের লেখা একটি এসে অফ স্টাডিজ। অফ স্টাডিজ শুরু করার আগে আমরা স্যার ফ্রান্সিস বেকন সম্বন্ধে একটু জেনে নেব। স্যার ফ্রান্সিস বেকন 22শে জানুয়ারি 1561 সালে জন্মগ্রহণ করেন এবং 19শে এপ্রিল 1626 সালে তিনি মারা যান। একধারে একজন ইংরেজ দার্শনিক, আইনজ্ঞ, কূটনৈতিক এবং বৈজ্ঞানিক চিন্তাধারার পথপ্রদর্শক। আইনজীবী হিসাবে পেশাগত জীবন শুরু করলেও তিনি বৈজ্ঞানিক বিপ্লবের প্রবক্তা এবং গোঁড়ামি বিরোধী হিসাবে সুখ্যাত হন। ফ্রান্সিস বেকনকে অভিজ্ঞতাবাদের জনক বলা হয়। তিনি দার্শনিক চিন্তাধারার কিছু মৌলিক তত্ত্ব প্রবর্তন করেন, যেগুলো বেকানিয়ান মেথডও বলা হয়ে থাকে। কোনো জিনিসের উৎস অনুসন্ধানে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের প্রক্রিয়াগুলো তিনিই প্রবর্তন করেন। এইসব প্রক্রিয়াকে সংক্ষেপে বৈজ্ঞানিক প্রক্রিয়াও বলা হয়। ফ্রান্সিস বেকন 1603 সালে নাইটহুড পান। এছাড়াও 1618 এবং 1621 সালে ব্যারন ভিলডাম এবং ডিসকাউন্ট সেন্ট অ্যালবান উপাধি পান। যেহেতু মৃত্যুর সময় তার কোনো উত্তরসূরি ছিল না, তাই পরবর্তীকালে তার উপাধিগুলো বিলীন হয়ে যায়। তো এটা ছিল স্যার ফ্রান্সিস বেকন সম্বন্ধে কিছু কথা। এরপরে আমরা একটুখানি অবস্টাডিজ এর ব্যাকগ্রাউন্ডটা জেনে নেব। নেওয়ার পর সেটা লাইন বাই লাইন ডিসক্রিপশনে আমরা চলে যাব। অব স্টাডিজ হলো ফ্রান্সিস বেকনের লেখা একটি মাস্টারপিস প্রবন্ধ। এই রচনাটির সবথেকে আকর্ষণীয় প্রবন্ধগুলির মধ্যে একটি, যা স্টাডির পক্ষে লেখা হয়েছিল। স্টাডিজ প্রবন্ধে লেখক ফ্রান্সিস বেকন মানব জীবনের পড়াশোনার গুরুত্ব বর্ণনা করেছেন। 1597 সালে প্রকাশিত 10টি প্রবন্ধের একটি সিরিজের প্রথম প্রবন্ধ হলো অধ্যয়নের প্রবন্ধ। এই প্রবন্ধ সংগ্রহের শিরোনাম হলো, অর্থাৎ টাইটেল হলো এসেস অর কাউন্সিলস, সিভিল অ্যান্ড মোরাল। এই প্রবন্ধে লেখক অভিজ্ঞতার সাথে একজনের জীবনের পড়া, লেখা এবং শেখার গুরুত্ব তুলে ধরেছেন। অধ্যয়নের তিনটি উদ্দেশ্যকে শক্তিশালী করে: আনন্দের জন্য, অলংকারের জন্য এবং সামর্থ্যের জন্য। তো স্যার ফ্রান্সিস বেকনের মতে যে আমাদের এই পড়ার যে তিনটে মূল উদ্দেশ্য রয়েছে, তা হলো আনন্দের জন্য, অলংকারের জন্য অর্থাৎ নিজেকে আরো সুন্দরভাবে গড়ে তোলার জন্য, এবং সামর্থ্যের জন্য, নিজের মধ্যে কিছু স্পেশাল এবিলিটি তৈরির জন্য। কিছু অতিরিক্ত ধারণা এবং কিছু ব্যাকরণ সহ এই অব স্টাডিজ 1612 সালে সংশোধিত হয়েছিল। অর্থাৎ 1557 সালে যখন এটা প্রথমবার প্রকাশিত হয়, তারপরে আবার নতুন কিছু ধারণা নিয়ে এই প্রবন্ধটা, এই এসেটা অব স্টাডিজ 1612তে আবার সংশোধিত হয়ে প্রকাশিত হয়েছিল। অব স্টাডিজ তার ল্যাটিন শব্দ, যৌক্তিক বিষয়বস্তু এবং নৈতিক শিক্ষার জন্য পরিচিত। এরপরে আমরা এসেটা লাইন বাই লাইন ডিসক্রিপশনে চলে যাব, তখন এই ব্যাপারগুলো আমরা আরো ভালো করে বুঝতে পারবো। তো এবার আমরা এসেটা লাইন বাই লাইন ডিসক্রিপশনে চলে যাই। স্টাডিজ serve for delight, for ornament, and for ability. Their chief use for delight is in privateness and retiring. কি বলছে? স্টাডিজ serve for delight, পড়াশোনা আমাদেরকে কি দেয়? আনন্দ দেয়। ফর অর্নামেন্ট, অর্নামেন্ট মিনস এখানে শো অফ। অ্যান্ড ফর এবিলিটি, তো আমরা নিজেদের মধ্যে যে স্পেশাল এবিলিটি গুলো ডেভেলপ করতে চাই, সেটা পড়াশোনার দ্বারা আমরা করতে পারি, সেই জন্য বলা হয়েছে। তো স্টাডিজ আমাদেরকে এই তিনটে জিনিস দেয়: হ্যাপিনেস দেয়, শো অফ করার একটা জায়গা দেয়। শো অফ করার জায়গা মিনস যেখানে আমরা নিজেদেরকে, তখন আমরা কোনো কনভারসেশনের মধ্যে থাকি, তখন আমরা কোনো একটা বিষয়ের উপর কথা বলে বোঝাতে পারি যে আমরা এই জিনিসটা কতটা জানি, বা আমাদের এই ব্যাপারটা একটা জ্ঞান আছে। তো এটাকেই তিনি অর্নামেন্ট হিসেবে এখানে ব্যবহার করেছেন। অ্যান্ড ফর এবিলিটি, এবং এই যে নিজেদের মধ্যে যে স্পেশাল এবিলিটি কিছু ডেভেলপ করার জন্য আমাদের পড়াশোনার প্রয়োজন। দেয়ার চিফ ইউজ ফর ডিলাইট ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং। তো কি বলছে যে এই যে ডিলাইটের সব থেকে মুখ্য ব্যবহারটা কখন হয়? যখন আমরা একা থাকি। প্রাইভেটনেস, ইন প্রাইভেটনেস মানে আমরা একা থাকি। এবং রিটায়ারিং, যখন আমরা কোনো কাজ করি না বা কাজ থেকে অবসরে থাকি। তো আমরা যখন একা থাকি, তখন আমরা বই পড়ে নিজেদেরকে মনকে আনন্দ দিতে পারি, খুশি হতে পারি। আর রিটায়ার করা অর্থাৎ যখন আমরা কাজ থেকে সারাদিন পর ফিরি, বা কোনো কাজ থাকে না আমাদের হাতে, বা পুরোপুরি জীবনের শেষ জীবনে এসেও যখন আমরা থাকি, তখন তো আমরা বই পড়ে নিজেদেরকে আনন্দ দিতে পারি। তো হ্যাপিনেস আমরা এইভাবে আমাদেরকে সাহায্য করতে পারে স্টাডিজ। ফর অর্নামেন্ট ইজ ইন ডিসকোর্স, অ্যান্ড ফর এবিলিটি ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিপোজিশন অফ বিজনেস।
তো ফর অর্নামেন্ট আমরা এটাকে কিভাবে ব্যবহার করতে পারি? বলছি ডিসকোর্স। ডিসকোর্স কথাটার অর্থ এখানে ডিসকাশন, কনভারসেশন। তো আমি আগেই বললাম যে আমরা যখন কোনো কনভারসেশনের মধ্যে থাকি তখন আমরা সেই কনভারসেশনের মধ্যে নিজেদের জ্ঞানটাকে কোনো বিষয়ের উপর জাহির করতে পারি। তো সেইভাবে অ্যাজ এ অর্নামেন্ট জ্ঞানটা আমাদের কাজ করে, যে এই জ্ঞানটাই আমাদেরকে সুন্দর করে তোলে। অ্যান্ড ফর এবিলিটি ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস। তো কি বলছে যে এই যে এবিলিটিটা কিভাবে আমাদেরকে সাহায্য করে? আমরা কোনো বিষয়ে জাজমেন্টাল হয়ে গেলে সেই বিষয়ে জাজমেন্ট দিতে পারি, এবং এই জাজমেন্টটা দেওয়ার জন্য যথেষ্ট পড়াশোনার প্রয়োজন আছে, নাহলে সেই জাজমেন্টটা একটা বাজে জাজমেন্ট হয়ে যাবে। এবং কি বলছে? ডিসপোজিশন অফ বিজনেস। যে ডিসপোজিশন কথার অর্থ হলো হ্যান্ডেলিং, ম্যানেজ করা। তো এই যে আমরা যে কোনো বিষয়, ব্যবসা হতে পারে বা অন্য কোনো বিষয় হতে পারে, সেই বিষয়টা ম্যানেজ করার জন্যও তো আমাদের পড়াশোনার প্রয়োজন। তো এটা আমাদের একটা এবিলিটির মধ্যে পড়ছে। তারপরে স্যার বেকন বলছেন, ফর এক্সপার্ট মেন ক্যান এক্সিকিউট অ্যান্ড পারহ্যাপস জাজ ফর পার্টিকুলার্স। তো তিনি কি বলছেন? বলছে যারা এক্সপার্ট কোনো একটা বিষয়, তারা তো কোনো একটা কাজকে খুব সহজে এক্সিকিউট করতে পারবে, সম্পূর্ণ করতে পারবে, এবং অ্যান্ড পারহ্যাপস জাজ অফ পার্টিকুলার্স, এবং কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর তারা জাজমেন্টও দিতে পারবে। ওয়ান বাই ওয়ান, একের পর এক তারা এইভাবে দিতেই পারবে, কাজও কমপ্লিট করতে পারবে, কারণ কারণ তারা সেই বিষয়ে এক্সপার্ট। বাট দ্য জেনারেল কাউন্সিলস, কিন্তু যে সাধারণ অ্যাডভাইস, কাউন্সিলস মিনস এখানে অ্যাডভাইস, যে সাধারণ ঘটনাগুলো, অ্যান্ড দ্য প্লট অ্যান্ড দ্য মার্শালিং অফ অ্যাফেয়ার্স। মার্শালিংস কথাটার অর্থ হলো অ্যারেঞ্জ অফ প্রপার অর্ডার। আমাদের যে সারাদিনের কাজগুলো থাকে, যে যে বিষয় আমাদেরকে ভাবতে হয়, করতে হয়, এগুলো তো একটা নির্দিষ্ট বিষয়ের উপর করতে হয়। তো এই যে কাজগুলো পরপর ভাবা, করা এবং সুষ্ঠুভাবে মিটিয়ে আসা, এই কাজগুলো করার জন্য অবশ্যই আমাদের শিক্ষার প্রয়োজন। তাই তিনি বলছেন যে বাট জেনারেল কাউন্সিলস and the plot and the marshalling of affairs come best from those that are learned. কাদের থেকে সব থেকে ভালো আসে? যারা পড়াশোনা করেছে, যারা জানে। তারপর তিনি কি বলছেন? টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ, টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট ইজ অ্যাফেকশন। তো তিনি কি বলছেন? যে যদি আমরা পড়াশোনার পিছনে প্রচুর সময় দিই, তাহলে আমরা লেজি হয়ে পড়বো। স্লথ মানে লেজিনেস। যদি আমরা সারাদিন পড়ে শুয়ে শুয়ে একটা জিনিস পড়তেই থাকি বা বসে বসে একটা জিনিস পড়তেই থাকি, তো আমাদের ব্রেন অ্যাক্টিভ থাকলেও আমাদের ফিজিক্যাল বডি তো কখনো অ্যাক্টিভ থাকবে না। তো সেটা আমাদেরকে কোনোভাবে লেজি করে দেবে। টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট ইজ অ্যাফেকশন। এখানে অ্যাফেকশন কথাটার এইভাবেও ব্যবহার করা যেতে পারে যে যা আমাদের কাছে নেই তা নিয়ে আমরা গর্ব করছি। তো তিনি কি বলছেন? যদি আমরা এই পড়াশোনাটাকে খুব একটা বেশি অর্নামেন্ট হিসাবে বা শো অফ করার জন্য ব্যবহার করি, তখন সেটা যেন এমন হয়ে যাবে যে যে জ্ঞান আমাদের কাছে নেই, আমরা সেই জ্ঞান নিয়েই বড়াই করে চলেছি। টু মেক জাজমেন্ট হোললি বাই দেয়ার রুলস ইজ দ্য হিউমার অফ এ স্কলার। তিনি কি বলছেন? যদি আমরা কয়েকটা নিয়ম নিয়ে একটা পুরো বিষয়কে জাজমেন্ট দিই, তখন সেটা সবসময় ঠিক হয় না, সেটা একটা হাসির জিনিস হয়ে দাঁড়ায়। আমরা যদি একটা ডাক্তার হিসেবে একটা পেশেন্টকে দেখি, তার কয়েকটা সিম্পটমস দেখে যদি বলি যে তার এই রোগটা হয়েছে, তাহলে সেটা কোনো ঠিক হতে পারে না। সেই সিম্পটমস গুলো থাকলেও তার অন্য কিছুও হতে পারে। সেই সিম্পটমস গুলো জানার সাথে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। তো যত সময় সেই এক্সপিরিয়েন্সটা না থাকছে, শুধুমাত্র কয়েকটা রুলস এর উপর ডিপেন্ড করে আমরা কোনো কিছুকে একটা জাজমেন্ট দিতে পারি না। সেটা একটা হাসির জিনিস হয়ে যায় এইভাবে করলে। দে পারফেক্ট নেচার। এই পড়াশোনা আমাদের নেচারকে পারফেক্ট করে। অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স। কিন্তু তারপরেও আরো সুন্দরভাবে জিনিসটাকে পারফেক্ট করে কি? সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। ফর ন্যাচারাল এবিলিটিস আর লাইক ন্যাচারাল প্লান্টস। আমাদের মধ্যে যে ন্যাচারাল এবিলিটিস গুলো রয়েছে, সেগুলো কেমন? ন্যাচারাল প্লান্টস এর মতো, গাছেদের মতো। দে নিড প্রুনিং বাই স্টাডি। প্রুনিং কথার অর্থ হলো ছেঁটে ফেলা। আমাদের বাড়ির গাছগুলোকে যেমন আমরা ছেঁটে দিলে নতুন করে পাতা গজায় এবং সুন্দরভাবে গাছটা ডেভেলপ করে, সেরকম ন্যাচারাল যে প্লান্ট, সেই প্লান্ট গুলোর মতোও তো আমাদের এবিলিটিস গুলো। তো সেগুলোও বেড়ে যায়, কিন্তু সেগুলোকে শেপ করতে হয়, সেগুলোকে প্রুন করতে হয়। আর সেগুলোকে প্রুন কি করে? বাই স্টাডি, পড়াশোনার দ্বারা আমরা করতে পারি। অ্যান্ড স্টাডিজ দেমসেলভস ডু গিভ ফোর ডিরেকশন টু মাচ অ্যাট লার্জ এক্সপেক্ট দে বি বাউন্ডেড বাই এক্সপিরিয়েন্স। এবং পড়াশোনা আমাদেরকে কি দেয়? পড়াশোনা আমাদেরকে সমস্ত দিকে একটা সাম্যক ধারণা দেয়, একটা জ্ঞান দেয়, অনেকগুলো পথ আমাদের সামনে সে খুলে দেয়।
এই জন্য তিনি বলছেন and studies themselves to give fourth direction too much at large, আমাদের দিকে অনেক বড় অনেক পথ খুলে দেয়, except they be bounded in by experience, কিন্তু আমাদেরকে ঠিক কোন পথটা নিতে হবে এবং কোন দিকে যেতে হবে, কোন কাজটা উচিত কোন কাজটা অনুচিত, সেটা বোঝার জন্য আমাদের সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হলো এক্সপিরিয়েন্স। crafty man condemn studies, crafty man mean crafty man mean ধূর্ত মানুষ, condemn mean ডিফেম করা, খারাপ বলা। তো এই ধূর্ত লোকজন কি করে, পড়াশোনাকে খারাপ বলে। সিম্পল মেন অ্যাডমায়ার দিম, কিন্তু যারা খুব সরল মানুষ তারা এটাকে অ্যাডমায়ার করে। অ্যান্ড ওয়াইজ ম্যান ইউজ দেম, কিন্তু যারা জ্ঞানী তারা এই পড়াশোনাটাকে ব্যবহার করে, তারা শিক্ষাটাকে ব্যবহার করে নিজেদের জীবনে। ফর দে টিচ নট দেয়ার ওন, কিন্তু এই পড়াশোনা তো নিজে থেকে নিজেরা পড়াতে পারে না। বাট দ্যাট ইজ এ উইজডম উইদাউট দেম অ্যান্ড অ্যাবভ দেম ওন বাই অবজারভেশন। এই পড়াশোনার যতটা জ্ঞান আছে তারা তো নিজে থেকে সেটা পড়াতে পারে না, আমরা নিজে থেকে সেটা উপলব্ধি করতে পারি বা পড়তে পারি, কিন্তু তারপরেও তার উপরেও যেটা রয়েছে, যেটা সবকিছুর উপরে জিতে যায় পড়াশোনার সাথে, যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো অবজারভেশন। অবজারভেশন মিনস এক্সপিরিয়েন্স, যেটা অনেক আগে থেকেই বলা হচ্ছে যে এক্সপিরিয়েন্স ছাড়া শুধুমাত্র পড়াশোনা দিয়ে সম্ভব না, পড়াশোনা এবং এক্সপিরিয়েন্স দুটোরই খুব প্রয়োজন আছে। রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড নট কনফিউট, তো কি বলছে, পড়ো, কোনো কিছু পড়ো এই কারণের জন্য না যে তুমি কারো বিরোধিতা করবে তাই তুমি পড়ছো। অ্যান্ড কনফিউট মিন মিথ্যে প্রমাণিত করা, যে তুমি এই কারণে পড়াশোনা করো না যে তুমি কারো বিরোধিতা করবে এই নিয়ে, পড়াশোনাটা নিয়ে, বা তুমি কাউকে মিথ্যা প্রমাণিত করবে। নর টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড, কিংবা এই কারণের জন্য তুমি পড়াশোনা করো না যে তুমি কিছু একটা পড়লে এবং সেটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে নিলে এবং যা পড়লে সেটাই তুমি মানতে থাকলে। নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, তো তিনি কি বলছেন যে তর্ক করার জন্য বা ডিবেটের জন্য পড়ো না, বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার, নিজের ঠিক এবং ভুলটা নির্ণয় করার যে উপলব্ধি সেটা উপলব্ধি করার জন্য পড়ো। তারপরে তিনি বলছেন সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সলোড অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। তিনি বলছেন যে কিছু বই আমাদেরকে শুধু টেস্ট করা উচিত, অর্থাৎ অল্প অল্প পার্ট একটু পড়ে দেখা উচিত, যে আমার একটা বই পড়তে ইচ্ছা হলো তো সেটা আমি কিনলাম, সবাই বলেছিল খুব ভালো, তো একটু পড়ে দেখলাম বইটা কেমন। আদার টু বি সোয়ালোড, তো কি বলছে যে আরো কিছু বই থাকে যেগুলো শুধু গিলে ফেলা উচিত। এবার গিলে আমরা কখন ফেলি, ধরুন আমাদের একটা ওষুধ খেতে হবে, তো ওষুধটা আমরা গিলে ফেলি কারণ ওষুধটা তো খেতে ভালো নয়, সেটা আমাদেরকে কোনোভাবে খেতে যখন হবে গিলে ফেলতে হবে। তো সেভাবেই বলছে যে কিছু বই হয়তো পড়তে ভালো লাগবে না, কিন্তু সেটাকে আমাদের গিলে ফেলতে হবে প্রয়োজনে। অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড, এবং কিছু বই চিবাতে হবে এবং ডাইজেস্ট করতে হবে। এখানে চিবানোর অর্থটা কি, আমাদের যদি কোনো খাবার খেতে ভালো লাগে তো আমরা সেটা অনেকক্ষণ মুখে রেখে চিবিয়ে চিবিয়ে সেটা টেস্ট করে করে খাই, সেটা টেস্টটা বোঝার চেষ্টা করি। তো সেভাবেই বলছে যখন আমাদের কোনো বই খুব ভালো লেগে যাবে সেটাকে খুব ভালো করে তার টেস্টটা বুঝতে হবে এবং সেটাকে হজম করতে হবে নিজের মধ্যে। দ্যাট ইজ, তিনিই বলছেন যেগুলোর মানে কি, সাম বুকস আর টু বি রেড অনলি ইন পার্টস, কিছু বই শুধু পার্টস পড়ে ছেড়ে দিতে হবে। আদার্স টু বি রেড, আর কিছু বই শুধু পড়তে হবে কারণ ওই যে পড়ার প্রয়োজন। বাট নট সো কিউরিয়াসলি, বাট নট কিউরিয়াসলি, তো অতটা মানে কিউরিয়াসলি পড়ার প্রয়োজন নেই, পড়তে হবে। অ্যান্ড সাম ফিউ টু বি রিড হোললি, এবং কিছু বই পুরোপুরি পড়তে হবে। অ্যান্ড উইথ ডেলিগেন্স, অধ্যাবসায় অ্যান্ড অ্যাটেনশন, মানে কিছু বই খুব ভালো করে পুরোটা পড়তে হবে অধ্যাবসায় এবং অ্যাটেনশনের সাথে। সাম বুকস অলসো মে বি রিড বাই ডেপুটি, কিছু বই আমরা পড়ি অন্যের দ্বারা। অ্যান্ড এক্সট্রাক্টস মেড অফ দেম বাই আদার্স, এবং তাদের যে সামারি গুলো সেগুলো অন্যরা বার করে দেয়। মানে আমাদের কিছু বিষয় পড়ার দরকার হয়, আমরা সেটা নিজেরা না পড়ে সামারিটা পড়ে নিলাম, তো এই সামারিটা পড়ে নেওয়াটার কথাটাই এখানে বলা হয়েছে। বাট দ্যাট উড বি অনলি ইন লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্টস, কিন্তু আমরা এই সামারিটা কখন পড়বো কোনো বইয়ের, যখন আমরা যে বিষয়টা পড়ছি সেটা একটা খুব সাধারণ আর্গুমেন্টস এর উপরে হবে, কোনো ইম্পর্টেন্ট কিছু নয়। অ্যান্ড দ্য মিনার শর্ট অফ বুকস, এবং যে বইগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয় বা যেগুলোর মানে খুব সংকীর্ণ। এলস ডিস্টিল বুকস আর লাইক কমন ডিস্টিলস ওয়াটার ফ্ল্যাশি থিংস, তিনি কি বলছেন কিছু বই হয় যেগুলোর মধ্যে সেভাবে কিছু নেই। দে আর লাইক ডিস্টিল ওয়াটার্স, ডিস্টিল ওয়াটার্স কেন বলা হয়েছে, জল তো অনেক ধরনের হয় কিন্তু ডিস্টিল ওয়াটার্স এর ভিতরে কোনো মিনারেলস থাকে না, কিছু থাকে না।
তো এই বইগুলোকে তিনি ডিস্টিল ওয়াটারের সাথে তুলনা করেছে, যেন তার ভিতরে কিছুই নেই, ফ্ল্যাশি থিংস রয়েছে। তো তারপর কি বলা হচ্ছে, রিডিং মেক এ ফুল ম্যান, মেক মানে মেড, এ ফুল ম্যান অর্থাৎ পড়াশুনো একটা মানুষকে পূর্ণাঙ্গ মানুষ তৈরি করে। কনফারেন্স অর্থাৎ ডিসকাশন অর কনভারসেশন এ রেডি ম্যান, অতএব যাই কনফারেন্স করে বা কনভারসেশন করে তাকে একজন সবসময় রেডি ম্যান হিসেবে পাওয়া যায়, অর্থাৎ যে কোনো সময় তাকে যদি কোনো বিষয়ে বলা হয় তাহলে সে রেডি থাকে কথা বলার জন্য সেই বিষয়ের উপর। অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান, এবং লেখা কি করে, একজন ঠিকঠাক মানুষ তৈরি করে যে সমস্ত বিষয়ে যার জ্ঞান রয়েছে। অ্যান্ড দেয়ার ফোর ইফ এ ম্যান রাইট লিটল হি হ্যাড নিড টু হ্যাভ এ গ্রেট মেমোরি। এবার তিনি কি বলছেন, এবার তিনি একটা কন্ট্রাডিকশন তৈরি করছেন যে যারা এগুলো করবে না তাদের কি কি থাকা উচিত। তিনি বলছেন যে যে মানুষ লেখে না তার কি থাকা উচিত, আগে থেকে তার একটা গ্রেট মেমোরি থাকা উচিত। কেন থাকা উচিত? কারণ লেখা আমাদের মনের মধ্যে কথাগুলোকে গেঁথে দেয়। কোনো ইনফরমেশন যদি আমরা লিখে লিখে মুখস্থ করি তাহলে সেটা অনেক তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় পড়ার থেকে। তো তিনি বলছেন যে মানুষ লেখেই না তার খুব ভালো মেমোরি থাকার খুব প্রয়োজন আছে। ইফ হি কনফার লিটল হি হ্যাড নিড হ্যাভ এ প্রেজেন্ট উইথ, যে খুব অল্প ডিসকাশন করে বা কনভারসেশন করে তার একটা নির্দিষ্ট পরিমাণ বুদ্ধি তো আগে থেকে থাকাই উচিত, নয়তো সে ডিসকাশন বা কনভারসেশন করতেই পারবে না। অ্যান্ড ইফ হি রিড লিটল হি হ্যাড নিড হ্যাভ মাচ কানিং টু সিম টু নো দ্যাট হি ডোন্ট নট। এবার তিনি কি বলছেন, যদি কেউ খুব কম পড়ে তাহলে তাকে আগে থেকে অনেক ধূর্ত হতে হবে, কারণ সে তো নতুন করে তার নিজের মেমোরিকে শার্প করতে পারবে না। তাহলে তাকে আগে থেকে অনেকটা ধূর্ত হতে পারে যাতে তার অন্যদের থেকেও ভালো কনভারসেশন বা রিটেন স্কিল দেখাতে পারে যারা পড়ে তাদের থেকেও, সেই জন্য তাদেরকে অনেকটা বেশি ধূর্ত হতে পারে। হিস্ট্রিজ মেক ম্যান ওয়াইজ, অর্থাৎ ইতিহাস কি করবে, আমাদেরকে জ্ঞানী করবে। পোয়েটস উইটি, অতএব যারা কবিতা লেখে তারা কেমন হবে, তারা মজাদার হবে, তারা মজাটাকে কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করতে পারবে। দ্য ম্যাথমেটিক্স স্টাবেল, স্টাবেল কথাটার অর্থ হলো শার্প, অর্থাৎ ডিফারেন্সিয়েট করতে পারবে। যারা ম্যাথমেটিক্স করবে তারা দুটো বিষয়ের মধ্যে খুব সুন্দরভাবে ডিফারেন্সিয়েট করতে পারবে খুব সূক্ষ্ম বিষয়ে। ন্যাচারাল ফিলোসফি ডিপ মোরাল গ্রেভ, এবং ন্যাচারাল ফিলোসফি কি করবে, আমাদের ভাবনা চিন্তাটাকে অনেকটা ডিপ করবে। এবং মোরাল গ্রেভ কথাটা ব্যবহার করা হয়েছে এটার কারণে, গ্রেভ কথাটা এখানে গ্র্যাভিটি হিসেবে ব্যবহার করা হয়েছে, যে আমাদের যে মোরালটা তৈরি হবে সেটা অনেক ভারী হবে। তারপরে বলা হচ্ছে লজিক অ্যান্ড রেথরিক এবেল টু কন্টেন্ট, লজিক এবং রেথরিক অর্থাৎ হচ্ছে ল্যাঙ্গুয়েজের বিষয়ে যে পড়াশুনো তাকে বলা হয়েছে। তো লজিক এবং রেথরিক কি করবে, আমাদেরকে তর্ক বিতর্ক করতে সাহায্য করবে। এরপর বলা হচ্ছে অ্যাবিউম স্টাডিয়া ইন মোরেস, তো এই কথাটার অর্থ হলো স্টাডিজ পাসেস ইনটু অ্যান ইনফ্লুয়েন্স ম্যানার্স। কথাটার অর্থ হলো যে আমাদের যে পড়াশুনো, এই পড়াশুনো আমাদেরকে আমাদের ম্যানারটাকে তৈরি করে, আমরা কিভাবে নিজেদেরকে তৈরি করব, কেমন হব আমরা, সেটার গঠনটা তৈরি করে এই পড়াশুনো। সেই জন্য এই কথাটা বলা করা হচ্ছে। নে দেয়ার ইজ নো স্টোন অর impediment in the wit but may be wrought out by fit studies। এবার কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে আমাদের শরীরে যেমন কিছু রোগ থাকে, আমাদের ইন্টেলেক্টেও অনেক সময় এরকম কিছু হতে পারে। সেক্ষেত্রে এটাকে থামানো যেতে পারে একমাত্র কিসের দ্বারা, পড়াশুনোর দ্বারা। ইম্পেডিমেন্ট মানে প্রতিবন্ধকতা, আর স্টন্ট মানে হচ্ছে থামানো বা স্টপ। তো কি বলছে, এই যে আমাদের সমস্যাগুলো ইন্টেলেক্টে তৈরি হতে পারে এটা অবশ্যই ঠিক হয়ে যেতে পারে পড়ার দ্বারা। এবং কিছু সিমিলি তিনি ব্যবহার করছেন, কি বলছেন, লাইক অ্যাজ ডিজিজেস অফ দ্য বডি মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ। যেমন ভাবে বডিতে কিছু যদি আমাদের ডিজিজ আসে সেটা যেমন এক্সারসাইজ বা ওষুধের দ্বারা ঠিক হয়ে যায়, তেমন এই যে ইন্টেলেক্টের যে প্রতিবন্ধকতাগুলো সেগুলোও ঠিক হয়ে যেতে পারে পড়ার দ্বারা। কেমন করে ঠিক হয়ে যেতে পারে তিনি বলছেন, বোলিং ইজ গুড ফর দ্য স্টোন অ্যান্ড রেঞ্জ, কি বলছে, বোলিং করা স্টোন এবং কিডনির জন্য খুব ভালো। শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট, শুটিং কিসের জন্য ভালো, লাংস এবং ব্রেস্টের জন্য। জেন্টেল ওয়াকিং ফর দ্য স্টমাক, অল্প হাঁটা আমাদের পেটের জন্য ভালো। রাইডিং ফর দ্য হেড, এবং ওই যে ঘোড়া চালনা বা অশ্ব চালনা সেটা আমাদের মাথার জন্য ভালো। কেমন ভাবে ভালো, যদি আমরা ঘোড়া চালনা করি তো যদি আমাদের মাথা যন্ত্রণা করে বা কিছু হয়, আমাদের কোনো একটা অ্যাক্টিভ রাখে সেই দিক থেকে। And the like, so if man's weak be wandering let him study the mathematics। এবং কি বলছে, বলছে যদি কারো মন বিক্ষিপ্ত হয় তাহলে তাকে ম্যাথমেটিক্স করা উচিত। কেন করা উচিত, ফর ইন
ডেমনস্ট্রেশন তিনি বলছেন, ইফ হিজ উইট বি কল্ড অ্যাওয়ে নেভার সো লিটল, হি মাস্ট বিগিন এগেন। তো কি বলা হচ্ছে, বলছে তার অ্যাটেনশন, উইট মানে অ্যাটেনশন, যদি একটুকুনিও সরে যায় সেই অঙ্ক থেকে, তাহলে তাকে আবার প্রথমবার শুরু করতে হবে, প্রথম থেকে সেগুলো সব শুরু করতে হবে। এবং এই একই ভুল যখন সে বারবার করতে থাকবে, তখন সে এমনি মনোযোগী হবে সেই অঙ্কটার বিষয়ে, যাতে এই ভুলটা আর না হয়। If his wit be not apt to distinguish or find differences, let him study in the schoolman. এবার কি বলছে, বলছে তার বুদ্ধি, তার অ্যাটেনশন যদি কোনো বিষয়ের মধ্যে ডিস্টিংগুইশ মানে ডিফারেন্স না খুঁজে বার করতে পারে, তাহলে তাকে কি করতে হবে, তাকে পড়াশোনা করতে হবে স্কুলম্যান অর্থাৎ টিচারের কাছে। এই টিচার কথার অর্থ সেই সময় যদি ধরা হয়, তাহলে সেই সময়কার গ্রেট ফিলোসফার, পোয়েটস, তাদের কথা বলা হয়েছে। ফর দে আর সাইমিনি সেক্টরস স্প্লিটার্স অফ হেয়ার। অর্থাৎ কি, এই সাইমিনি সেক্টরস কথাটার অর্থ হলো যারা চুলকেও আলাদা করতে পারে। সেই চুল চেরা হিসাব একটা কথা আছে না বাংলায়, যেমন কত একটা চুল যত সরু হয় সেটাকেও যদি ভাগ করা যায়, যারা তেমন ভাবে কোনো জিনিসের ডিফারেন্সিয়েট করতে পারে তারা অবশ্যই জ্ঞানী হয়। তো যদি কেউ স্কুলম্যানের কাছে পড়াশুনো করে, তাহলে তারাও পারবে ঠিক এমন ভাবে কোনো জিনিসকে ডিফারেন্সিয়েট করতে। এবং তারপরে বলা হচ্ছে, ইফ হি বি নট অ্যাপ্ট টু বিট ওভার ম্যাটার্স, অর্থাৎ সে যদি কোনো বিষয়ের উপর আর্গুমেন্ট করতে না পারে, অ্যান্ড টু কল আপ ওয়ান থিংস আপ, এবং কোনো একটা বিষয়ের বা কোনো একটা পয়েন্টকে সবার সামনে তুলে ধরতে না পারে, প্রুভ অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার। এটাই বলা হয়েছে যে কোনো একটা পয়েন্টকে যদি সে আর্গুমেন্টের মাধ্যমে তুলে ধরতে না পারে, অনেকেই হয় যেটা তুলে ধরতে পারে না, তো তারা কি করবে, লেট হিম স্টাডি দ্য লয়ার্স, তাদেরকে লয়ারদের মতো করে পড়াশোনা করা উচিত, যে কিভাবে একটা কেসকে স্টাডি করে একটা ঘটনাকে নতুন আর্গুমেন্টকে তুলে ধরতে হয়। তো সেই জন্যই বলা হয়েছে যে ইফ হি বি নট অ্যাপ্ট টু বিট ওভার ম্যাটার্স অ্যান্ড টু কল আপ ওয়ান থিংস, যেটা এখানে পয়েন্ট ধরা হয়েছে, প্রুভ অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার, এবং তুলে ধরতে পারে এবং লোকের সামনে তুলে ধরার ক্ষমতাটা না থাকে, লেট হিম স্টাডি দ্য লয়ার্স কেসেস, তো তাদেরকে লয়ারদের যে কেসগুলো সেটা নিয়ে তাদেরকে পড়াশোনা করতে হবে। সো এভরি ডিফেক্ট অফ মাইন্ড মে হ্যাভ এ স্পেশাল রিসিপ্ট, তো যেটা বলছে যে আমাদের ইন্টেলেক্টে যেমনই সমস্যা দেয়, সেটার জন্য সবসময় একটা আলাদা পথ থাকবে, একটা নির্দিষ্ট বই থাকবে, সেটাকে তাকে পড়াশোনা করতে হবে, তাহলেই সে নিজের ইন্টেলেক্টকে আরো ডেভেলপ করতে পারবে। তো এটাই ছিল অফ স্টাডি সেশনটার মূল বক্তব্য। আশা করি আমি বোঝাতে পেরেছি। এখানে অফ স্টাডিজ এর কিছু শব্দের মিনিং দিয়ে দেওয়া হলো, ভিডিওটি পজ করে দেখে নিতে হবে। এখানে পুরো বিষয়টার একটা খুব সুন্দর সামারি তুলে ধরা হয়েছে, তো কারো যদি লাগে সে এখান থেকে ভিডিওটা পজ করে পুরোটা নিয়ে নিতে পারবে। আর এই ভিডিওটা নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকবে না, তবু যদিও থাকে আমাকে জানালে কমেন্টে, আমি তাকে এই ব্যাপারটার উপর আরো ভালো করে বুঝিয়ে দিতে পারবো। আশা করি আমি পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ।